পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কাইরা নিল মনটা যে আমার। তার গালেতে আছে হাইরে ছোট একটা তিল, পলক পড়ার আগেই বুকে মারলো প্রেমের ঢিল। রুমে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম আর গুনগুন করে গান গাচ্ছিলাম। গানটা শেষও করতে পারলাম না। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ে। মাথা তুলে তাকাতেই দেখি ভাবি দরজার সামনে দাঁড়িয়ে আছে, দুই হাত বুকের কাছে ভাঁজ করা, ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি। মুখটা এমন যেন কোনো বড় রহস্য ধরে ফেলেছে। কোন পরী কেড়ে নিয়েছে আপনার মন শুনি? আমি একদমই ঘাবড়ালাম না, বরং ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে আরাম করে বালিশে হেলান দিলাম। আরে এমনিই গাইলাম। তাই? এই যে মন কাইরা নিল, প্রেমের ঢিল মারল, এইসব কি আমাদের শোনানোর জন্য গাইছিলেন? তুমি তো নিজে এসে কান পেতে শুনলে, আমি কি ডেকে এনেছিলাম নাকি? ভাবি চোখ ছোট করে আমার দিকে তাকিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল। তারপর আমার স্টাডি চেয়ারে বসে বলল, না না, আজকে কিছু একটা আছে। আমি এতদিন ধরে তোমাকে দেখছি, তুমি এমন রোমান্টিক গান গেয়ে গেয়ে হাসো না। নিশ্চয়ই কারো কথা মনে পড়েছে। আমি হেসে মাথা নেড়ে বললাম, তোমার গোয়েন্দাগিরি দিন দিন বাড়ছে দেখছি। বাড়বেই তো, এই বাড়ির ছোট দেবরের সব খবর রাখা আমার দায়িত্ব। দায়িত্ব নাকি শখ? দুটোই। আমি মুচকি হেসে চুপ করে রইলাম। আমার চুপ করে থাকা দেখে ভাবি আরো উৎসাহ পেয়ে গেল। আচ্ছা, নামটা বলো। আমি কাউকে বলবো না। এই ডায়লগটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। কেন? কারণ কাউকে বলবো না বলার 5 মিনিটের মধ্যেই খবর পুরো বাসায় ছড়িয়ে যায়। ভাবি হো হো করে হেসে উঠল। তুমি আমাদের এত অবিশ্বাস করো? করি না, তবে তোমার পেটে কথা থাকে না, কারণ তুমি মাইয়া মানুষ। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, শুধু এইটুকু বলো মেয়েটা কোথায় থাকে। আরে ধুর, ওইসব কিছু না। আমার সাথে কোন মেয়ে প্রেম করবে? কেন, আমার দেবর কি দেখতে কম সুন্দর নাকি? আচ্ছা আচ্ছা, আর প্রশংসা করতে হবে না। ঠিক তখনই টিং টিং কলিং বেলের শব্দে আমাদের কথা থেমে গেল। এসে গেছে হয়তো। বলেই চেয়ার থেকে উঠে দ্রুত রুমের বাইরে চলে গেল। আমি আবার ফোন হাতে নিলাম, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল দরজার ওপাশে কে এসেছে সেটা দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে। কয়েক সেকেন্ড পরেই নিচতলা থেকে ভেসে এলো ভাবির খুশির গলা। আরে নেহা, চলে এসেছিস? শুনে আমার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলো ঠিক করলাম। তারপর আবার নিজেকেই দেখে হেসে ফেললাম। আসলে নেহাই হচ্ছে আমার গার্লফ্রেন্ড, যেটা কেউই জানে না। প্রায় 8 মাস ধরে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক চলছে আমাদের। না ভাবি, না ভাইয়া, না দুই পরিবারের কেউ একজনও এই ব্যাপারটা টের পায়নি। আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখে রুম থেকে বের হলাম। তবে নিচে যাওয়ার আগে মুখের হাসিটা জোর করে স্বাভাবিক করে নিলাম। এতটা খুশি দেখা গেলে আবার সন্দেহ করে বসবে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ড্রয়িং রুমে চোখ গেল। নেহা সোফায় বসে আছে, হালকা নীল রঙের একটা 3 পিস পরা, চুলগুলো খোলা, মুখে ক্লান্তির ছাপ থাকলেও সেই চেনা মিষ্টি হাসিটা একটুও বদলায়নি। আমাকে দেখে 1 সেকেন্ডের জন্য ওর চোখ আমার চোখে আটকে গেল, শুধু 1 সেকেন্ড। তারপর দুজনেই এমনভাবে চোখ সরিয়ে নিলাম যেন আমরা একে অপরের জন্য একদমই অপরিচিত। ভাবি আমাকে দেখে বলল, রুম থেকে বের হতে অবশেষে মন চাইলো? আমি স্বাভাবিক গলায় বললাম, আরে গান শুনছিলাম। ভাবি হেসে নেহার দিকে তাকিয়ে বলল, দেখেছিস, সারাদিন রুমে বসে থাকে, বাইরে বের হওয়ার নামই নেয় না। নেহা ঠোঁট চেপে হালকা হাসল। থাকতে দাও না আপু, যার যেমন ভালো লাগে। ওর কথাটা শুনে আমার মনে মনে হাসি পেল, কারণ ওই সবচেয়ে ভালো জানে আমি কেন রুমে থাকি আর কখন বের হই। আমি গিয়ে সোফার একপাশে বসলাম। আমাদের মাঝে ভালোই দূরত্ব। নেহার দিকে সরাসরি না তাকিয়ে বললাম, কখন এলে? এই তো 5 মিনিট হবে। ও, এর বেশি কিছু বললাম না। আমাদের সম্পর্কটা যতটা গভীর, পরিবারের সামনে কথাবার্তা ঠিক ততটাই সীমিত। কারণ একটা ভুল দৃষ্টি, একটা অপ্রয়োজনীয় হাসি বা একটু বেশি আগ্রহ
এসব থেকেই অনেক সময় মানুষ সন্দেহ করে ফেলে। ভাবি তখন রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমরা বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। ভাবি চোখের আড়াল হতেই কয়েক সেকেন্ডের জন্য পুরো ড্রয়িং রুমটা নীরব হয়ে গেল। আমি ধীরে ধীরে নেহার দিকে তাকালাম। ও আমার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই নেহা খুব আস্তে করে মুচকি হাসল। আমি ঠোঁট নাড়িয়েই বললাম, মিস করছিলাম তোমায় অনেক। নেহা ঠোঁট কামড়ে হাসি চেপে খুব আস্তে উত্তর দিল, আমিও। ঠিক তখনই রান্নাঘর থেকে ভাবির গলার শব্দ ভেসে আসতেই আমরা দুজনেই মুহূর্তের মধ্যে আবার স্বাভাবিক হয়ে গেলাম, যেন কিছুই হয়নি। ভাবি ট্রেটা টেবিলের ওপর রেখে বলল, এই নাও গরম গরম চা। তোমরা গল্প করো, আমি একটু রান্নাঘরে যাচ্ছি। রাতে রান্নাটা শেষ করতে হবে। আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা। ভাবি চলে যেতেই আবার কয়েক সেকেন্ড নীরবতা। আমি কাপটা হাতে তুলে চুমুক দেওয়ার ভান করলাম। তারপর খুব আস্তে বললাম, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। নেহা চোখ তুলে আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, ধন্যবাদ। তবে তুমি এভাবে তাকিয়ে থাকলে একদিন না একদিন আপু ঠিকই ধরে ফেলবে। চেষ্টা তো অনেক করি নিজেকে সামলাতে, কিন্তু তোমাকে সামনে দেখলে সব গুলিয়ে যায়। নেহা নিচের দিকে তাকিয়ে হালকা হাসল। যত সব নাটক। নাটক না, সত্যি। 8 মাস পরেও তোমাকে দেখলে এখনো প্রথম দিনের মতোই ভালো লাগে। ঠিক তখনই রান্নাঘর থেকে হাঁড়ির ঢাকনার শব্দ ভেসে এলো। আমি একবার সেদিকে তাকিয়ে আবার নেহার দিকে ঝুঁকে খুব নিচু গলায় বললাম, 5 মিনিটের জন্য একটু অন্য রুমে আসবা? নেহা ভ্রুকুচকে বলল, কেন? তোমাকে একবার জড়িয়ে ধরব। অনেকদিন হলো ঠিকমতো কাছেও আসতে পারেনি। নেহার গাল হালকা লাল হয়ে গেল। তুমি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। তোমার সামনে ভালো ছেলে হয়ে থাকার ইচ্ছাও নেই। আগে বিয়ে হোক, তারপর যত খুশি আদর করিও। এখন একটু ভদ্র হয়ে থাকো। আচ্ছা, তাহলে একটা কথা বলে রাখি। কি কথা? বিয়ের পর অফিস থেকে বাসায় ফিরেই প্রথমে তোমাকেই খুঁজব। দরজা খুলে একটা হাসি আর একটা জড়িয়ে ধরা, এটা কিন্তু প্রতিদিন চাই। নেহাব লাজুক হেসে বলল, এত প্ল্যান করে রেখেছো? এগুলো তো শুরু মাত্র। রাতে ছাদে হাঁটবো, বৃষ্টিতে ভিজবো, তোমার জন্য হুটহাট ফুল নিয়ে আসবো। তুমি রাগ করলে নিজেই আগে মানিয়ে নেব। নেহা কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, জানো, তোমার এসব ছোট ছোট কথাগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার সবচেয়ে ভালো লাগে সুযোগ পেলে তোমাকে একটু কাছ থেকে দেখা। নেহা চোখ রাঙানোর ভান করে বলল, বেশি দুষ্টুমি করলে কিন্তু আপুকে এখনই ডেকে ফেলবো। ডেকে ফেলো। আমি বলবো তোমার বনি আগে আমার মন চুরি করেছে। নেহা হাসি চেপে রাখতে না পেরে মুখ ঘুরিয়ে ফেলল। ঠিক তখনই রান্নাঘর থেকে ভাবির পায়ের শব্দ ভেসে আসতেই আমরা আবার আগের মতো স্বাভাবিক হয়ে বসলাম, যেন এতক্ষণ শুধু চা খেয়েই সময় কাটাচ্ছিলাম। একটু পর ভাবি আবার ড্রয়িং রুমে এসে বসলো। আচ্ছা, তোমরা এত চুপচাপ কেন? আমি না থাকলেই নাকি গল্প জমে, আর আমি এলেই সবাই সাধু হয়ে যাও? আমি হেসে বললাম, তুমি তো নিজেই সব কথা বলে দাও, আমাদের বলার সুযোগ কোথায়? বাহ, এখন আবার দোষটা আমার। নেহাব পাশ থেকে হেসে বলল, আপু, ওকে নিয়ে তর্ক করে লাভ নেই, সব সময় উল্টো উত্তর দিবে। আমি নাটকীয়ভাবে বললাম, দেখলে 2 বোন একসাথে জোট বেঁধে আমাকে ধরেছে। 3 জনেই হেসে উঠলাম। ঠিক তখনই বাইরে গেট খোলার শব্দ হলো। ভাবিব ঘড়ির দিকে তাকিয়ে বলল, মনে হয় তোমার ভাই চলে এসেছে। কয়েক সেকেন্ড পরেই ভাইয়া ড্রয়িং রুমে ঢুকলো। আরে শালি সাহেবা যে, কবে এলে? নেহা হালকা হেসে বলল, এই তো একটু আগেই। খুব ভালো হয়েছে, আজ তাহলে বাসাটা জমে যাবে। আমি মুস্কি হেসে বললাম, তুমি আসলেই তো আড্ডা শুরু হয়। ভাইয়া আমার কাঁধে হালকা একটা চাপড় মেরে বলল, আর তুই থাকলে বাসায় শান্তি থাকে নাকি? এরপর শুরু হলো হাসি ঠাট্টা। কখনো ভাবি ভাইয়ার সঙ্গে মজা করছে, কখনো নেহাকে নিয়ে ছোটোখাটো খুনসুটি চলছে। আমিও মাঝে মধ্যে কথার ফাঁকে সবাইকে হাসিয়ে দিচ্ছিলাম। এই পুরো সময়টাতে আমি আর নেহা খুব স্বাভাবিকই ছিলাম, তবে মাঝে মাঝে অজান্তেই
চোখাচোখি হয়ে যাচ্ছিল। কেউ খেয়াল না করলেও আমরা দুজনেই বুঝতে পারছিলাম। রাত একটু বাড়তেই ভাবি সবাইকে ডাক দিল। সবাই হাত মুখ ধুয়ে আসো, খাবার রেডি। ডাইনিং টেবিলে 4 জন একসাথে বসলাম। আব্বু আর আম্মু গ্রামে গিয়েছেন, তাই বাসায় শুধু আমরা 4 জন। খেতে খেতে গল্প, হাসাহাসি আর একে অপরকে খোঁচাখুচি, সব মিলিয়ে পুরো পরিবেশটাই বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল। খাওয়া শেষ করে ভাইয়া ক্লান্ত গলায় বলল, আমি আজকে খুব টায়ার্ড, কাল সকালে আবার তাড়াতাড়ি অফিস যেতে হবে। ভাবি মাথা নেড়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি সব গুছিয়ে আসছি। নেহাও উঠে দাঁড়ালো। আপু, আমি তোমাকে একটু হেল্প করি? না, তুই অনেক দূর থেকে এসেছিস, গেস্ট রুমে তোর বিছানা করে রেখেছি, যা ফ্রেশ হয়ে আরাম করে ঘুমিয়ে পড়। নেহা হালকা হেসে মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম, যাতে কারো সন্দেহ না হয়। ভাইয়া নিজের রুমে ঢুকে গেল। ভাবি রান্নাঘরে কাজ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল, আর আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে উঠে এলাম। রুমে ঢুকতেই দরজাটা আস্তে করে বন্ধ করলাম। লাইট অফ করে শুধু বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে বিছানায় বসে ফোনটা হাতে নিলাম। কয়েক সেকেন্ড পরেই নেহার মেসেজ। ঘুমিয়ে পড়েছো? আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম, তোমাকে রেখে ঘুম আসে নাকি? ওপাশ থেকে একটা হাসির ইমোজি এলো। চুপচাপ ঘুমাও। আমি একটু ভেবে লিখলাম, সবাই ঘুমিয়ে গেলে 5 মিনিটের জন্য আমার রুমের সামনে আসবে। মেসেজটা দেখেই নেহা কয়েক সেকেন্ড রিপ্লাই দিল না, তারপর লিখল, একদম না, কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি ঠোঁট কামড়ে হেসে আবার লিখলাম, শুধু 2 মিনিট, কথা বলে চলে আসব। ওপাশ থেকে উত্তর এলো, তোমাকে আমি চিনি, 2 মিনিট বলতে বলতে আধা ঘন্টা করে ফেলবে। আমি হেসে ফোনটা পাশে রেখে অপেক্ষা করতে লাগলাম। ঘড়িতে তখন প্রায় 12:30। পুরো বাসা একদম নিস্তব্ধ। আমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে উকি দিলাম। চারপাশে কেউ নেই। নিঃশব্দে পা ফেলে করিডোর পেরিয়ে গেস্ট রুমের দরজার সামনে গিয়ে খুব আস্তে 2বার নক করলাম। কয়েক সেকেন্ড পর দরজা একটু ফাঁক হলো। নেহা মুখ বের করে ফিসফিস করে বলল, তোমার সাহস তো কম না? সারাদিন সামনে থেকেও ঠিকমতো কথা বলতে পারেনি, তাই চলে এলাম। নেহা চারপাশে একবার তাকিয়ে খুব আস্তে বলল, কেউ উঠে গেলে কিন্তু দুজনেরই খবর আছে। আমি মুস্কি হেসে বললাম, কিচ্ছু হবে না, বিয়ের পর কিন্তু এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, তখন দুজন একই রুমে থাকব। নেহা লজ্জায় মাথা নিচু করে হেসে ফেলল। আগে বিয়েটা হোক, তারপর যত ইচ্ছে গল্প করবে। এখন যাও প্লিজ। আগে একটা কিস দাও। কি? একদম না। তাহলে আমিও যাব না। বাচ্চা আমি করো না রাকিব, প্লিজ যাও। বললাম তো যাব না, একটা কিস দাও। নেহা কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো। আমি একগাল হেসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর হঠাৎ গালে নরম একটা স্পর্শ অনুভব করলাম। চোখ খুলতেই দেখি নেহা লজ্জায় মুখ নামিয়ে ফেলেছে। এবার তো হয়েছে, এখন যাও। আমি গালে হাত রেখে মুস্কি হেসে বললাম, এত কষ্টে একটা পুরস্কার পেলাম, এটা তো সারা রাত মনে থাকবে। নেহা ঠোঁট চেপে হাসল। বেশি খুশি হওয়ার দরকার নেই, আজকের জন্য এতটুকুই। আমি দুষ্টু হেসে বললাম, আচ্ছা আজ আর জ্বালাবো না, তবে বিয়ের পর কিন্তু এসব অজুহাত চলবে না। নেহা লজ্জা পেয়ে খুব আস্তে বলল, আগে বিয়েটা হোক, তারপর দেখা যাবে। ঠিক তখনই করিডোরে যেন কারো নড়াচড়া শব্দ হলো। নেহা চমকে উঠে ফিসফিস করে বলল, যাও, কেউ বের হলে কিন্তু শেষ। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, আস্তে করে হাত নেড়ে নিজের রুমের দিকে দৌড় দিলাম। রুমে ঢুকে দরজাটা বন্ধ করতেই নিজের অজান্তেই হাসি পেয়ে গেল। ওদিকে নেহাও দরজা বন্ধ করে গালের লালচে আভা লুকাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অজান্তেই মুস্কি হেসে ফেলল। পরদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হলো। আমি নিচে নেমে দেখি ভাবি রান্নাঘরে ব্যস্ত। নেহা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে।
আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলেও সুযোগ পেলেই ওর দিকে একবার তাকিয়ে নিচ্ছিলাম। নেহাও মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছিল, তারপর আবার চুপচাপ কাপের দিকে চোখ নামিয়ে নিচ্ছিল। ভাবি আমার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, আজকাল তোমায় খুব শান্ত শান্ত লাগে। আমি হেসে বললাম, শান্ত থাকলেও সমস্যা, কথা বললেও সমস্যা। ব্যাপারটা কিন্তু নোট করে রাখলাম। আমি কথাটা হেসে উড়িয়ে দিলাম। দিনটা গল্প, আড্ডা আর ছোটোখাটো খুনসুটিতে কেটে গেল। বিকেলে ভাবি মার্কেটে যাওয়ার জন্য তৈরি হলো। আমি আর তোমার ভাইয়া একটু বের হচ্ছি, 1 ঘন্টার মধ্যেই চলে আসব। আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই পুরো বাসাটা নিস্তব্ধ হয়ে গেল। নেহা বারান্দায় দাঁড়িয়েছিল। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। এবার তো কেউ নেই। তো আমি হালকা করে ওর হাতটা ধরলাম। নেহা চারপাশে তাকিয়ে আস্তে করে বলল, যদি হঠাৎ আপুরা ফিরে আসে? আসবে না। এই বলে আমি নেহার কাছে যেতে লাগলাম, আর নেহা পেছনে যেতে লাগলো। যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। আমি সাথে সাথে 2 হাত দিয়ে আটকে ধরলাম আর ধীরে ধীরে ওর দিকে ঝুঁকতে লাগলাম। রাকিব, কি করছো? এইটা ঠিক? কথা শেষ করার আগেই ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। নেহা চোখ খিচে বন্ধ করে আছে আর আমাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু আমি এতে পাত্তা না দিয়ে কিস করতে লাগলাম। রাকিব, হঠাৎ কারো গলার আওয়াজে দুজনেই চমকে উঠলাম আর একে অপরকে ছেড়ে দিলাম। পেছনে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে, মুখে শক্ত ভাব। নেহা ভয়ে চুপসে গেছে। আমি ভাবির হাতের দিকে তাকালাম, দেখলাম ভাইয়ার মানি ব্যাগ। নিশ্চয়ই ভাইয়া নিতে ভুলে গিয়েছে, যার কারণে ভাবি এসেছে নিতে। আর বাসার এক্সট্রা একটা চাবি ভাইয়া ভাবি দুজনের কাছেই আছে, যার কারণে হয়তো ভাবি কলিং বেল না দিয়ে সোজা চলে এসেছে। ভাবি আমাদের দুজনের দিকে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল। মুখে কোনো চিৎকার নেই, কোনো কান্নাও নেই, শুধু চোখ দুটো অস্বাভাবিক রকমের শান্ত। তারপর ধীরে ধীরে হাতে থাকা মানিব্যাগটা ঘোরাতে ঘোরাতে বলল, সন্ধ্যা বাসায় ফিরে এই বিষয়ে কথা হবে। কথাগুলো বলেই ভাবি আর একবারও আমাদের দিকে না তাকিয়ে ঘুরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো বাসা জুড়ে প্রতিধ্বনি হয়ে বাজল। আমি আর নেহা দুজনেই কয়েক সেকেন্ড একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। নেহার চোখে তখন স্পষ্ট ভয়। সব সব শেষ হয়ে গেল। আমি কতবার বারণ করেছি এসব না করতে, কিন্তু শুনলে না আমার কথা। এখন সামলাও। আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম। নেহাব কাপা গলায় বলল, যদি আপু আব্বু আম্মুকে বলে দেয়, যদি দুলাভাই খুব রাগ করে, আমাকে আর কোনোদিন আসতে দিবে আপু? আমি ওর হাতটা আলতো করে ধরলাম। যা হওয়ার হবে, এতদিন লুকিয়ে রেখেছি, একদিন না একদিন তো জানাতেই হতো। পুরো বিকেলটা আমাদের দুজনের কাছে যেন শেষ হতে চাইছিল না। কেউ কারোর দিকে ঠিকমতো তাকাতেও পারছিলাম না। সন্ধ্যার দিকে গেট খোলার শব্দ পেলাম। আমি নিচে নেমে দেখি ভাইয়া আর ভাবি একসাথে বাসায় ঢুকছে। দুজনের মুখই অদ্ভুত গম্ভীর। ভাইয়া কোনো কথা না বলে সোফায় গিয়ে বসল। ভাবিও চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। আমার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। ঠিক তখনই ভাবি বলল, রাকিব, নেহা, তোমরা দুজন এখানে এসো। আমরা দুজন ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালাম। কারো মুখে কোনো কথা নেই। কয়েক মুহূর্তের নীরবতার পর ভাইয়া গভীর গলায় বলল, কতদিন? আমি মাথা নিচু করেই উত্তর দিলাম, প্রায় 8 মাস। পরিবারের কাউকে বলনি কেন? ভয় পেয়েছিলাম, যদি কেউ মেনে না নেয়। নেহার চোখে তখন পানি। ও কাপা গলায় বলল, দোষটা আমারও আছে, আমি বলেছিলাম আগে কাউকে না জানাতে। ভাবি এবার ধীরে ধীরে আমাদের সামনে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ করেই মুখের গম্ভীর ভাবটা একটু নরম হয়ে গেল। একটা কথা বলো তো, তোমরা কি সত্যি ভেবেছিলে আমরা কিছু বুঝিনি? আমি আর নেহা অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। ভাবি মুস্কি হেসে বলল, গত কয়েক মাস ধরে তোমাদের ছোট ছোট আচরণ আমার চোখ এড়িয়ে যায়নি। তোমরা সামনে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতে, কিন্তু মাঝে মাঝে চোখাচোখি, একে অপরকে লুকিয়ে দেখা, এসব আমি দেখেছি, কিন্তু নিশ্চিত ছিলাম না। ভাইয়াও হেসে বলল,
আমিও কয়েকবার সন্দেহ করেছিলাম, কিন্তু কোনো প্রমাণ ছিল না। আমি বিস্মিত হয়ে তাকালাম। ভাবি হালকা হেসে টেবিল থেকে মানিব্যাগটা তুলে নিয়ে বলল, এই মানিব্যাগটাই পুরো প্ল্যানের অংশ ছিল। ইচ্ছে করেই তোমার ভাইয়াকে বলেছিলাম মানিব্যাগটা রেখে যেতে। তারপর আমরা দুজন কিছুক্ষণ পর ফিরে এলাম। তারপর আরও বলল, দেখি যা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি, বরং তার চেয়েও বেশি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। নেহা তো প্রায় ভাবির পাশে গিয়ে দাঁড়াতে পারছিল না। কিছুক্ষণ চুপ থাকার পর ভাইয়া এসে আমার কাঁধে হাত রাখল। একটা কথা মনে রাখিস, ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস না, আর পরিবারের উপরও বিশ্বাস রাখতে হয়। আমি মাথা নিচু করে বললাম, সরি ভাইয়া। ভাইয়া হালকা হেসে বলল, সরি পরে বলিস, আগে একটা কথা বল, তুই কি সত্যিই নেহাকে সুখে রাখতে পারবি? দেখ, তুই আমার ভাই বলে যে তোর ভুল ত্রুটি প্রশ্রয় দিব সেটা ভুল। তুই যেমন আমার কাছে আদরের ভাই, নেহাও আমার কাছে আদরের বোন। আমি এক সেকেন্ডও দেরি না করে বললাম, নিজের থেকেও বেশি সুখে রাখবো ভাইয়া, প্রমিস। ভাইয়া মুস্কি হেসে ভাবির দিকে তাকালো। ভাবিও হাসল। তারপর ভাবি নেহার হাতটা ধরে আমার হাতে রেখে বলল, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই, তবে একটা শর্ত আছে। আমি অবাক হয়ে বললাম, কি শর্ত? ভাবি আঙ্গুল তুলে বলল, বিয়ের আগে আর কোনো লুকোচুরি না। বিকেলের মতো তো একদমই না। সব কিছুর একটা সময় আছে। আমি আর নেহা দুজনেই লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রাতের খাবারটা আজ যেন অন্যরকম আনন্দে কাটল। ডাইনিং টেবিলে হাসাহাসি থামার নামই নিচ্ছিল না। ভাইয়া মাঝে মধ্যেই আমাকে খোঁচা দিচ্ছিল, আর ভাবি সুযোগ পেলেই লজ্জা দিচ্ছিল। ভাইয়া হেসে বলল, কিরে রাকিব, আজ এত চুপচাপ কেন? বিকেলে তো দেখি অনেক সাহস ছিল। এই কথা শুনে আমি কাশতে লাগলাম। ভাবি সঙ্গে সঙ্গে হেসে উঠল। আরে ওকে আর লজ্জা দিও না, এমনিতেই মুখটা টমেটোর মতো লাল হয়ে আছে। নেহা লজ্জায় মাথা নিচু করে ভাত নাড়াতে লাগলো। আমি একবার ওর দিকে তাকাতেই ও চোখ রাঙানোর ভান করল। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া টিভি দেখতে বসে গেল। ভাবি রান্নাঘরের শেষ কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। আমি আস্তে করে বারান্দায় চলে এলাম। রাতের হালকা বাতাস বইছে, আকাশ জুড়ে অসংখ্য তারা। দূরের রাস্তার লাইটগুলো ঝাপসা আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। কিছুক্ষণ পর খুব আস্তে পায়ের শব্দ পেলাম। পেছনে ফিরে দেখি নেহা। ও এসে আমার পাশে দাঁড়ালো। দুজনে কিছুক্ষণ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলাম। আমি আস্তে করে বললাম, আজকে কিন্তু মনে হচ্ছিল পৃথিবীটাই শেষ হয়ে যাবে। নেহাব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার তো ভয়েই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু শেষটা তো সুন্দরই হলো। হ্যাঁ, আজ মনে হচ্ছে বুকের উপর থেকে একটা বড় পাথর নেমে গেছে। আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম। এখন আর লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতে হবে না। নেহাব দুষ্টু হেসে বলল, তার মানে এই না যে আবার সুযোগ পেলেই। আমি সঙ্গে সঙ্গে বললাম, আরে না না, আমি তো এখন খুব ভদ্র ছেলে। তোমার ভদ্রতার উপর আমার একটুও বিশ্বাস নেই। আমি হেসে ফেললাম। ঠিক তখনই পেছন থেকে কাশির শব্দ ভেসে এলো। দুজনে চমকে পেছনে তাকালাম। দেখি ভাবি দুই হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, মুখে সেই চেনা দুষ্টু হাসি। আমি কি আবার ভুল সময়ে চলে এলাম নাকি? আমি আর নেহা একসাথে বললাম, না না। ভাবি হেসে সামনে এগিয়ে এসে বলল, গুড, আর যেন কিছু না দেখি। এই সুযোগ পেলেই রোমান্স, রাগটা একটু কমাও। বিয়ের আগে কিন্তু কোনো উল্টোপাল্টা দুষ্টুমি না। আমি নাটকীয় মুখ করে বললাম, ভাবি তুমি আমাকে কি মনে করো? আমি কি অমন ছেলে? ভাবি সঙ্গে সঙ্গে উত্তর দিল, খুব ভালো করেই চিনি, বিশেষ করে আজ বিকেলের পর থেকে তো আরো ভালো করে চিনি। নেহা মুখ চেপে হেসে ফেলল। আমি মাথা চুলকাতে লাগলাম। আচ্ছা, আর হবে না। ভাবি চোখ ছোট করে বলল, কথাটা মাথায় থাকে যেন, যদি আবার কোনো দিন হাতে নাতে ধরি তাহলে কিন্তু সরাসরি বিয়ে করিয়ে দেব। আমি আর নেহা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। নেহা মুস্কি হেসে বলল, তাহলে তো ধরা পড়লেও লাভই হবে। ভাবি
কপালে হাত ঠেকিয়ে বলল, এই ছেলেকে আর মানুষ করা যাবে না। ঠিক তখনই ভেতর থেকে ভাইয়ার গলা ভেসে এলো, আরে তোমরা তিনজন বারান্দায় সংসদ বসিয়েছ নাকি? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাবি হেসে বলল, চলো, তোমাদের ভবিষ্যৎ সংসদের মিটিং আজকের মতো শেষ। আমরা তিনজন একসাথে হেসে ঘরের ভেতরে ঢুকে গেলাম। এভাবেই চলতে লাগলো আমাদের দুষ্টু মিষ্টি প্রেম। আর এভাবে শেষ হলো রাকিব আর নেহার লুকিয়ে লুকিয়ে প্রেম আর মিষ্টি ভাবির এক দারুণ চতুরতার উপাখ্যান। লুকোচুরি প্রেমের দিন শেষ হয়ে তাদের জীবনে এখন নতুন এক সুন্দর অধ্যায়ের সূচনা। বন্ধুরা, ভাবির বোন যখন আদুরে বউ গল্পটি আপনাদের কেমন লাগলো? রাকিব আর নেহার এই মিষ্টি রসায়ন কি আপনাদের মন ছুঁতে পেরেছে? গল্পটি ভালো লেগে থাকলে ঝটপট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার প্রিয় অংশটি কোনটি ছিল। এমন আরও চমৎকার রোমান্টিক এবং দুষ্টুমিষ্টি গল্পের ঝুড়ি নিয়ে আমরা খুব শীঘ্রই আবার হাজির হব। তাই আমাদের পরবর্তী গল্পগুলো সবার আগে শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আর হ্যাঁ, একা একা এই সুন্দর গল্পটি উপভোগ করলে কিন্তু চলবে না, আপনাদের বন্ধুদের সাথেও গল্পটি বেশি বেশি শেয়ার করুন যাতে তারাও এই মিষ্টি প্রেমের গল্পে মেতে উঠতে পারে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।